এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৭৪.৭০%, জিপিএ-5 পেয়েছে ৫৮,২৭৬ জন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষার্থীরা। মন্তব্য প্রধানমন্ত্রী বললেন, বর্তমান সরকারি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। আগামী ৩ মাসের মধ্যে গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত এনার্জি রেগুলেটরি কমিশনের। অযৌক্তিক দাবি করে স্থগিতের আহ্বান ক্যাবের। রাজধানীর পলিটেকনিক শিক্ষার্থী আফসানা হত্যার বিচার দাবিতে সোচ্চার সহপাঠী ও স্বজনরা। ঘটনা ধামাচাপা দিতে হুমকি পাওয়ার অভিযোগ পরিবারের। এবং অনলাইনে নিবন্ধের কারণে এবছর হজ ফ্লাইট নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, দাবি বিমানমন্ত্রীর। শনিবার থেকে যাত্রী সংকটে আর কোনো ফ্লাইট বাতিল হবে না বলে আশ্বাস। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ৭৪.৭০%। জিপিএ-5 পেয়েছে ৫৮,২৭৬ জন। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে ৫.১০%। ফল প্রকাশের পরই খুদে বার্তা ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লাসে ফেরে পড়েন। ভালো ফলের জন্য তারা নানাভাবে জানান তাদের প্রতিক্রিয়া। শফিক মোহাম্মদ ও শাফিন জাহিদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পারমিতা হিম। অনেক পরিশ্রমের পরে কাঙ্ক্ষিত এ ফল, উচ্ছ্বাস তাই বাঁধনহারা। জিপিএ-5 অনেক ভালো লাগছে। অবশ্যই আমরা সবাই যারা সায়েন্স থেকে আমার ফ্রেন্ডরা পরীক্ষা দিচ্ছে, আমরা সবাই জিপিএ-5 পেয়েছি। নিজেরা কষ্ট করছি, তার ফল পেলাম। শিক্ষকরা কষ্ট করছে, তারও ফল দিতে পেরে আমরা অনেক খুশি। টানা 3 মাস পরীক্ষা দিতে হয়েছে, লেন্দি একটা ছিল। তো ওভাবে প্রিপারেশন নেওয়ার আমরা সময় পেয়েছি, যথেষ্ট সময় পেয়েছি। তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার পুরো ফ্যামিলি আর টপ টিচারদের একদম 100% সাপোর্ট ছিল, দেখে এত দূর আসতে পারছি। রাজধানীর নামকরা স্কুলগুলোয় জিপিএ-5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যাই বেশি। সহপাঠীদের সঙ্গে ভাগাভাগি করায় সাফল্যের আনন্দ এখানে বহুগুণ। সেই সঙ্গে আনন্দের ফল্গুধারা অভিভাবক আর শিক্ষকদের মনেও। আমরা এই সাফল্যে আসলে অনেক অনেক খুশি। অনেক ভালো ওদের রেজাল্ট দেখে আমরা অনেক খুশি। সবাই চেষ্টা করছে, এর জন্যই আমার ছেলের ভালো রেজাল্ট হয়েছে। আমাদের পাশের হার ৯৯.৮২। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা করেছে, এবং শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সামনে ভর্তি যুদ্ধ, স্বপ্ন পূরণের পালা। সাফল্যের উচ্ছ্বাসের সাথেই স্বপ্ন পূরণের প্রত্যয় জানালো শিক্ষার্থীরা। ভালো একটা সরকারি মেডিকেলে চান্স পাবো, এইটাই হচ্ছে আশা। মেডিকেলে চান্স পেলে দেশের জন্য একটা ভালো কিছু করে ভালো একটা ডাক্তার হতে পারবো। আমার সামনে আর্মি আইএসএসবি, তো আমি আর্মিতে ডিফেন্সের জন্য ট্রাই করছি। আমাদের ছেলে ভালো হোক, ভালো জায়গায় ভর্তি হোক, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হোক। জিপিএ-5 পদ্ধতি চালুর পরে এবারই প্রথম সব বিষয়ের নম্বরও জানানো হলো। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন। তবে তা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। এর আগে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফল গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষার্থীরা। তিনি বলেন, ৭৫-এর পর স্বাধীনতা বিরোধীরা শিক্ষা খাত ও দেশের উন্নয়নের দিকে নজর না দিয়ে সম্পদ গড়ার দিকেই বেশি মনোযোগী ছিল। সেই অবস্থার পরিবর্তন করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী ভালো ফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রীর পর দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল তুলে দেন প্রধানমন্ত্রীর কাছে।
আগের বছরের তুলনায় এবারও পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষক শিক্ষার্থী সহ সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা। 75-এর পর স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়নের দিকে নজর দেয়নি। শিক্ষাকে তিনি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং এই শিক্ষা ছাড়া যে একটি জাতি কখনো উন্নত হতে পারে না, এটা জাতির পিতা সবসময় বিশ্বাস করতেন। যারা রাষ্ট্র পরিচালনা করেছে 75-এর পর 21 বছর, তারা এসব দিকে কোনো নজরই দেয়নি। কারণ তাদের দুর্নীতি, টাকা বানানো, তাদের বিলাসবহুল জীবনযাপন, এই নিয়েই তারা ব্যস্ত ছিল। এবছর ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীরা ভালো ফল করায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের ছেলে মেয়েরা অনেক মেধাবী। একটু বেশি আনন্দিত যে আমাদের মেয়েদের শিক্ষার্থী বেড়ে গেছে এবং তাদের পাশের হারও বাড়ছে। তবে এখানে আমি মনে করি, আমি ছেলেদের ব্যাপারে বলবো, ঘোড়া দুষ্টুমি করার দিকে বোধহয় নজরটা বেশি থাকে। পড়াশোনা বই নিয়ে বসে থাকা, এই সময়টা দিতে চায় না। তবে এখানে অভিভাবক, শিক্ষক, তাদেরকে বলবো আর একটু যত্নবান হওয়ার কথা। বিশ্বের যে কোনো দেশের ছেলে মেয়ের থেকে আমাদের দেশের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, এটা আমি বিশ্বাস করি। এরপর সুনামগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, জঙ্গিবাদ নয়, সুস্থ মস্তিষ্কেই বেড়ে উঠবে আগামীর প্রজন্ম। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার সব সূচকে উন্নতি হয়েছে বলে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফলাফল নিয়ে বিভ্রান্তি দূর করতে এবার জিপিএ এর পাশাপাশি নম্বর উল্লেখ করা হয়েছে বলে জানান মন্ত্রী। ফল প্রকাশ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শিক্ষা ব্যবস্থার যে সার্বিক প্রচেষ্টা, এর ফলে যে আমাদের সকল সূচক বা তথ্যগুলো ইতিবাচক। এইবার আমরা ফলাফলের সাথে নম্বরও আমরা দিয়ে দেব। রচনামূলক বা সৃজনশীল এমসিকিউ, ব্যবহারিক আছে, 3 ভাগে আমরা নম্বরটা দেই। তাই এটা যেন কারোর একটা বিভ্রান্তি না থাকে যে এটা দেখেই যে আমি তো সব মিলে তো 51 পাইলাম, সেটা আমি কেন ফেল হলাম। কিন্তু এটা তো করলে হবে না। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে পাস করতে হবে। এইচএসসিতে পাশের হার বাড়ায় সন্তোষ প্রকাশ করে শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন, উত্তীর্ণদের জন্য এখন মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে বড় চ্যালেঞ্জ, যার দায়িত্ব সরকারকে নিতে হবে। এদিকে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি মনে করি যে আমাদের দেশে অন্তত 60% ছেলেমেয়েদের টেকনিক্যাল এডুকেশনে যাওয়া উচিত এবং সরকারকে বা আমাদেরকে সেই জন্য রিডিজাইন করতে হবে, শিক্ষাকে সংস্কার করতে হবে, যাতে আমরা বেশিরভাগ ছেলে মেয়েদেরকে টেকনিক্যাল লাইনে পড়াতে পারি। গতবার থেকে এবার অনেক বেশি পাস করেছে, গতবার থেকে এবার জিপি 5 পেয়েছে অনেক বেশি। খুবই ভালো, উদ্বেগ থেকে যায় যে এই জিপিএ 5 যে আমি দিচ্ছি তার সঙ্গে সঙ্গতি রেখে কি তাকে আমি শিক্ষা দিচ্ছি। শ্রেণীকক্ষের বই শেষ করে সে বাইরের বইগুলি পড়াশোনা করবে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা এখন তৈরি করতে পারি। যেদিন এই কোচিং সেন্টার একেবারে উঠে যাবে দেশ থেকে, মুখস্থ নির্ভরতার পরিবর্তে জ্ঞান এবং প্রজ্ঞা জাগিয়ে তোলার জন্য একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হবে, যেখানে শ্রেণীকক্ষগুলি আনন্দের হবে, শিক্ষকরা তৈরি থাকবেন, তারাও মেধাবী থাকবেন, তাদেরকে যথোপযুক্ত সম্মান এবং সম্মানে এই সরকার এবং দেশ দেবে। প্রবাসী সময় আরো থাকছে। রাজধানীতে আটক জেএমবির নারী সদস্য মেঘনার গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতিতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থী আটক। বিধি অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এক্ষেত্রে গ্রাহকদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর টিসিবি ভবনে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের বিষয়ে গণশুনানির শেষ দিনে এমন আভাস দেয় কমিশন। তবে গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক দাবি করে তা আরও পর্যালোচনার আহ্বান জানান জাতীয় কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। গ্যাসের পাইকারি দামের বিষয়ে এদিনের শুনানিতে অংশ নেয় পেট্রোবাংলা, বিজিএফসিএল, এসটিএফএল ও বাপেক্স।
শুনানির শুরুতে পেট্রো বাংলা প্রতি ঘনমিটার পাইকারি গ্যাসের দাম 6.22 টাকা থেকে বাড়িয়ে 10.29 টাকা করার প্রস্তাব দেয়। এনবিআর, জ্বালানি বিভাগ, ভোক্তা এবং সংশ্লিষ্ট পক্ষগণের যৌথ মিটিং করে বিআরসিকে আমি বিশেষভাবে অনুরোধ করছি তারা নিষ্পত্তি করবে। এই নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সমস্ত গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব এবং প্রক্রিয়া স্থগিত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের যে কাঙ্ক্ষিত মনের মধ্যে যেটা আছে সেইভাবেই যাতে নাকি মূল্যহার থাকে, তবে বাস্তবতা আমাদের দেখতে হবে, কারণ আমরা এখানে দুই পক্ষেরই সেতু। আমি কিছুতেই বলবো না যে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে। আমি যেটা বলবো সেটা হলো আমাদের আগামী 90 দিনের ভিতরে একটা আদেশ দেওয়ার আইনে বিধান আছে। এত দীর্ঘ সময় কেন রাখা হয়েছে? শুধু একটা কারণে, যে প্রত্যেকটা বিষয় যেন পুঙ্খানুপুঙ্খরূপে আমরা হিসাব নিকাশ করে আদেশটা প্রদান করি। সাইক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ফেরদৌস আফসানার মৃত্যুর ঘটনায় জড়িত থাকতে পারে এমন কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার। তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর। তবে পরিবারের দাবি আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে আফসানাকে। আর তাই ঢাকা এবং ঠাকুরগাঁয়ে মানববন্ধন করেছে স্বজন ও সহপাঠীরা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 13 আগস্ট বিকাল 4:45 সিএনজি অটোরিকশায় করে মিরপুরের আল হেলাল হাসপাতালে অচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যায় কয়েক যুবক। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগী আসার পরপরই প্রাথমিক চিকিৎসা শুরু করেন তারা। এই ফাঁকে সরে পড়ে যুবকরা। পরে আফসানা মারা গেছে বুঝতে পেরে পুলিশকে খবর দিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় আফসানার লাশ। সিএনজি থেকে নামাইলো, ট্রেসারে উঠাইলো, আমাদের লোকজন আগায় গেল, তারপরে ডক্টর অন ডিউটি তার এক্সামিন করতে লাগলে এটা করতে করতেই আমরা ইতিমধ্যে লক্ষ্যই কেউ খুঁজে পাচ্ছে না। এদিকে আফসানাকে হত্যা করা হয়েছে দাবি করে বিচার দাবিতে রাজধানীর শেওড়াপাড়ার রোকেয়া সরণি এবং ঠাকুরগাঁয়ে মানববন্ধন করেছে তার স্বজন ও সহপাঠীরা। পরিবার বলছে, আত্মহত্যা নয়, আফসানাকে হত্যা করা হয়েছে। যত দ্রুত সম্ভব আফসানার খুনিদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন তারা। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তো আমরা সকলের বিচার চাই। আমাদের সহপাঠীর এই হত্যার সুষ্ঠু বিচার যেন কোনোভাবে বিলম্বিত না হয়। মৃত্যুর রিপোর্টটা যেন খুব তাড়াতাড়ি দেয় এবং দিলে সুবিচার যেন এটা পাই আমরা। এটা আমি সরকারের কাছে সুবিচার চাচ্ছি। এমন শাস্তি হওয়া দরকার যে অপরাধীদের যে আর ভবিষ্যতে কেউ এরকম করার চিন্তাও না করতে পারে। আত্মহত্যার কোনো কারণই নেই। আমরা চাই এটা একটা সঠিক সুষ্ঠু তদন্ত হোক এবং এর সাথে যদি কেউ জড়িত থাকে তাদেরকে বের করা হোক এবং বাংলাদেশের আইনের মাধ্যমে তাদের শাস্তির বিধান করা হোক। এদিকে আফসানার হত্যাকারীদের আড়াল করার চেষ্টা হচ্ছে দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 22 আগস্ট ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বিক্ষুব্ধ পদযাত্রা কর্মসূচি ও স্মারকলিপি পেশ, একই সাথে সমগ্র দেশে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালিত হবে। পুলিশ বলছে, এই ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছেন তারা। শীঘ্রই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা পুলিশ কর্মকর্তার। কারা এখানে রেখে গিয়েছে এবং বাকি যারা সন্দিগ্ধ এই ঘটনার সাথে আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি। তো খুব শীঘ্রই আমরা এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। ইনকোয়েস্টে এমন কোনো সাইন অফ মার্ক অফ ইনজুরি ছিল না যেটার কারণে আমরা মার্ডার কেস নিতে পারিনি। বাট গলাতে যে চিহ্নটা দেখেছেন এইটার কারণে আমরা পিএম রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুলিশ বলছে, কাউকে আড়াল করা কিংবা বাঁচানোর চেষ্টা নয়, তদন্তে যা বের হয়ে আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সদ্য দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে স্থায়ী কমিটির 10 জন সদস্য অংশ নেন। তবে এতে উপস্থিত ছিলেন না নতুন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। আমির খসরু দেশের বাইরে আছেন বলে জানা গেছে, আর ভারতের শিলংয়ে কারাগারে বন্দী আছেন সালাউদ্দিন আহমেদ। বৈঠকে সমসাময়িক রাজনীতি ও বিএনপির জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা হয়েছে কমিটির সদস্যদের সঙ্গে। সম্প্রতি বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এদিনই প্রথম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন বেগম জিয়া।
নাশকতার 5 মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে 5 মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রিজভী। গত বছরের বিভিন্ন সময়ে রাজধানীর কয়েকটি এলাকায় গাড়ি পোড়ানো সহ নানা সহিংসতার ঘটনায় তাকে অভিযুক্ত করে 4টি থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করে। ওই মামলাগুলোতে বিএনপির অন্যান্য নেতারাও অভিযুক্ত রয়েছেন। জঙ্গিবাদী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো আপোষ কিংবা সমঝোতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাফারে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামাত, শিবির, বিএনপি এরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে বিএনপি নামক দলটির জন্ম হয়েছিল। এরা কোন অবস্থাতেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়নকে তারা মেনে নিতে পারে না। তাই তারা ষড়যন্ত্র করছে, একের পর এক ষড়যন্ত্র করছে। এদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না। অনেকে বলেন যে এটা রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করতে হবে। এটা কোনো রাজনৈতিক সমস্যা না। খুনিদের সাথে কোনো সময় কোনো রাজনৈতিক বিরোধ হয় না। খুনিদের সাথে কোনো সময় আপোষ হয় না। প্রবাসের সময় আরো থাকছে, বাংলাদেশের আন্তরিকতায় সন্তুষ্ট ইংল্যান্ডের প্রতিনিধিরা। ইংলিশ ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিতের সব ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে আটক জেএমবির নারী সদস্য খাদিজা পারভিন মেঘনার পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতি জেলা উপজেলার পাগলার মুখ গ্রামে। স্থানীয়রা জানান, ফার্নিচার ব্যবসায়ী খোরশেদ আলমের 2 মেয়ে ও 1 ছেলের মধ্যে সবার বড় মেঘনা। 2010 সালে ঝিনাইগাতি উপজেলার আহমদনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে মেঘনা। পরে রাজধানীর ক্যামব্রিয়ান কলেজ থেকে এইচএসসি শেষ করার পর মানারাত বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে ভর্তি হয়। সর্বশেষ গত রোজার ঈদে বাড়ি যায় সে। জঙ্গিবাদের সঙ্গে সন্তানের জড়িয়ে পড়ার খবরে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন মেঘনার মা হোসনে আরা বেগম। এখন যদি সে কোনো কারণে কারো প্ররোচনায় বা বন্ধু বান্ধব এড়িয়ে সে এরকম সংগঠনের সঙ্গে জড়িত হয়ে থাকে, তাহলে তার বিচার আমিও চাই, কিন্তু আমাদের জানা মতে সেই কাজে যেতে পারে না। আমার মেয়ে যদি দোষী হয়ে থাকে স্যার, আমি বাংলাদেশ সরকার সবার কাছে হাত জোড় করে আমি তার কাছে আমি ক্ষমা চাইছি। আমার মেয়ের আমি মা হিসেবে তার কাছে আমার মেয়ের জীবনটা যেন স্যার আমার ভিক্ষে দেয়। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় অভিযান চালিয়ে সাদনান আবেদিন নামে এক শিক্ষার্থীকে আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। সে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 4র্থ বর্ষের ছাত্র বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগেও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও 3 শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এবারই প্রথম অনলাইনে হজের সব কার্যক্রম পরিচালিত হওয়ায় সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হয়েছে উল্লেখ করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যাত্রী সংকটের কারণে ইতিমধ্যে 8টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে শনিবার থেকে আর কোনো ফ্লাইট বাতিল বা খালি যাবে না বলেও জানান মন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রথমবারের মতন অনলাইনে নিবন্ধন অনলাইনে হয়েছে, আপনার টাকা জমা দেওয়া হচ্ছে অনলাইনে, তারপরে ওখান থেকে সবকিছু হয়ে আসে। যখন বারকোড আসে বাড়ি ভাড়া ইত্যাদি, এটা আসতে বেশ কিছু সময় এখানে চলে গেছে, যেটা আমাদের এজেন্সি যারা আছেন তারা সম্পন্ন করতে পারেন, কারণ বারকোড হলে পরেই টিকিটিং গুলো আপনার হয়। হাবের যে সভাপতি উপস্থিত আছেন এখানে, তিনি আমাদেরকে আজকে এখানে মিটিং এ কথা দিয়েছেন, এমবাসি যদি খোলা থাকে তাহলে কাল থেকে
অথবা যদি এম্বাসি যদি কালকে খোলা না থাকে তাহলে পরে পরশু থেকে আর কোনো ফ্লাইট খালি যাবে না। ফর ইমার্জেন্সি সেট আমরা বিমানকে বলেছি যে এবং তারা যেন এক্সট্রা স্লট তারা যেন নিয়ে রাখেন, তার জন্য তারা সে আবেদন করবেন। বিচার বিভাগের উপর চাপ কমাতে আইন প্রণয়নে সংসদকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম মিলনায়তনে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার রফিকুল হক মিয়া এবং সাবেক বিচারপতিরা ছাড়াও আইন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মাহমুদুল হাসানের কর্মময় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন। আশা করব আমাদের জাতীয় সংসদকে, সম্মানিত মাননীয় সংসদ সদস্যদেরকে আপনারা যখন আইন করবেন তখন আইনগুলো যাতে সঠিকভাবে হয়, যাতে বিচার বিভাগের উপর প্রেশার না পড়ে। আপনারা যখন ত্রুটিপূর্ণ আইন করবেন তখন কিন্তু আমাদের উপর বিচার বিভাগের প্রেশার পড়ে যায়। জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেননি বলে দাবি করেছেন কুমিল্লা 1 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সুবিদ আলী ভূঁইয়া। বুধবার সংসদীয় কমিটির বৈঠকে সুবিদ আলী জিয়াকে প্রথম রাষ্ট্রপতি দাবি করছেন বলে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়। সেক্ষেত্রে প্রায় সব সংবাদ মাধ্যম ভুল করেছে নাকি সংসদ সদস্যরা ভুল তথ্য দিয়েছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে উত্তেজিত হয়ে পড়েন সুবিদ আলী ভূঁইয়া। সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা প্রশ্ন করতে থাকলে এক পর্যায়ে তিনি উঠে চলে যান। আমি জাতীয় কণ্ঠে বলতে চাই, আমি জিয়া রহমানকে প্রথম রাষ্ট্রপতি কখনোই বলি নাই। আমার বক্তব্যের কোনো পর্যায়ে এই ধরনের উদ্ধৃতি ছিল না। আমার বক্তব্যের বিষয়ে আপনারা সংসদীয় কমিটির সভাপতি মহোদয়ের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন। গতকালের বৈঠকের আলোচনায় বক্তব্য সংসদে রেকর্ডকৃত আছে, যে কেউ সেই বক্তব্য শুনতে পারেন। ঢাকার পূর্বাঞ্চলের অনেক নিচু এলাকায় পানি জমে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক খাল ভরাটের কারণে প্রতি বছরই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ঢাকার পশ্চিম দিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও অরক্ষিত পূর্ব দিকের অনেক এলাকা। সমস্যা সমাধানে খাল পুনরুদ্ধারের তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা। এস.এম. সালাউদ্দিনের ক্যামেরায় শাফিন জাহিদের প্রতিবেদন। ডেমরা, আমুলিয়া, নন্দীপাড়া, ত্রিমোহনী ও বেড়াইত সহ বেশ কয়েকটি এলাকা নিয়ে রাজধানীর পূর্বাঞ্চল। বন্যা বা ভারী বৃষ্টি হলে ঢাকার কোথাও না হলেও এসব এলাকায় পানি জমে। রাজধানীর আশপাশের বেশ কয়েকটি এলাকা নিম্নাঞ্চল হয় প্রতি বছরই বর্ষা মৌসুমে এভাবে জমে পানি। এলাকাবাসী বলছেন, আশপাশে যে কয়েকটি খাল ছিল তা মূলত বালু দিয়ে ভরাট করার কারণেই প্রতি বছরই সৃষ্টি হয় বন্যার মতো এক পরিস্থিতির, যার ফলে তাদের দুর্ভোগের চরম সীমায় পৌঁছাতে হয়। 15-20 দিন ধরে ঘরে পানি উঠে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, বাজার ঘাট আনতে পারতেছি না ঠিক মতো। নিচে দিয়ে কত সাপ ব্যাং কত কিছু যায় আসে, কি করবো, এইভাবেই থাকতে হইতেছে। বন্যার পানি বাড়ছে, চারিমুড়াতনে পানি আয়ে নামে না, ময়লা পানি উঠতনে হেঁটে ভরে। পানি উন্নয়ন বোর্ড বলছে, রূপগঞ্জের বালুনদ ও শীতলক্ষার মোহনা পথের পানি নিম্নাঞ্চলে প্রবেশের পাশাপাশি ভারী বৃষ্টির ফলে পূর্বাঞ্চলের অনেক এলাকা প্রতি বছরই পানিতে ভরে যায়। নগরায়নটা পরিকল্পিতভাবে হয়নি। যে এরিয়াতে আগে পানিটা ছিল, নগরায়নের ফলে এরিয়া সংকুচিত হওয়াতে প্রতি বছরে এই বর্ষার সময় পানিতে ডুবে থাকে এলাকা জনগণ। এই অপরিকল্পিত নগরায়নের ফলে আপনার যে পানিটা ড্রেনে আমাদের পাম্প হাউসে আসতো সেটা বাধাগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এলাকাটি মূলত কৃষি জমি হিসেবে তৈরি করা হলেও পরবর্তীতে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ না করার কারণেই এমন পরিস্থিতির শিকার হতে হয় এখানকার বাসিন্দাদের। জলসিঞ্চনের জন্য যে খালগুলো বা ক্যানেলগুলো ছিল সেগুলো বদ্ধ করে একটি আবদ্ধ অবস্থা তৈরি করা হয়েছে। ফলে ফ্ল্যাশ ফ্লাড বা বৃষ্টিজনিত ফ্লাড এই পুরো এলাকাটাকে প্রতি বছর বিপর্যস্ত করে ফেলে। এই যে খালগুলো ছিল সেগুলোকে আবারও সংযোগ করে পাম্প স্টেশনের মাধ্যমে পাম্প করে যাতে সহজেই পানিটাকে ফেলে দেওয়া যায় সেই ব্যবস্থা পুনরুদ্ধার করার চেষ্টা করবে। তাদের মতে, ঢাকার চারপাশের এমন জায়গাগুলো অবৈধ দখলে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই এসব এলাকা দখলমুক্ত করতে পারলেই প্লাবনমুক্ত করা সম্ভব নগরীর পূর্বাঞ্চল।
শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কলকাতায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার বাংলা একাডেমির সভাঘরে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবেদ খান। আবেদ খান ছাড়াও আলোচনা সভায় অংশ নেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর পবিত্র সরকার, বর্তমান উপাচার্য সব্যসাচী পশু রায় চৌধুরী ও স্টেটমেন্ট পত্রিকার সম্পাদক মানস ঘোষ। এছাড়া কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের ভারপ্রাপ্ত উপ হাই কমিশনার মিয়া মাইনুল কবিরও এতে অংশ নেন। সভার শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জয়পুরহাটে পুলিশ লাইন্সের একটি পুকুর থেকে গোয়েন্দা পুলিশের এক এএসআই এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে লাশটি উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সকাল থেকে নিখোঁজ ছিলেন এএসআই শাহ আলম। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় পুলিশ লাইন্সের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পুকুরে গোসল করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। নিহত পুলিশ সদস্য শাহ আলমের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার চরনবীন গ্রামে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে বিক্ষোভের মুখে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের অফিস সাময়িক বন্ধ ঘোষণা করেছে। বুধবার সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বেঙ্গালুরু, পুনে, নয়াদিল্লি আর চেন্নাইতে তাদের অফিস এবং অন্যান্য কার্যক্রম কিছুদিনের জন্য বন্ধ করা হচ্ছে। এর আগে শনিবার কাশ্মীর ইস্যু নিয়ে বেঙ্গালুরুতে এক সেমিনারে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে সংগঠনটি। সেমিনারে অ্যামনেস্টি কর্মকর্তারা ভারত বিরোধী স্লোগান দেয় বলেও অভিযোগ তোলা হয়। এরপরই ক্ষমতাসীন দল বিজেপি মানবাধিকার সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলে। বিজেপির ছাত্র সংগঠন অ্যামনেস্টির কার্যক্রমকে ভারত বিরোধী বলে আখ্যা দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। টানা বিক্ষোভের মুখে নিজেদের অফিস এবং কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে অ্যামনেস্টি ইন্ডিয়া। তবে রাষ্ট্রদ্রোহিতা আর ভারত বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে সংস্থাটি। Block inside the JNU campus today at about 11 a.m. and this is to protest against the arrest of JNU SU activists. Aditya is tracking the developments for us live ক্রিকেটের খবর। বাংলাদেশ সরকার ও বিসিবির সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশে আসা ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। বৃহস্পতিবার ইংলিশ ক্রিকেট বোর্ডের 3 সদস্যের প্রতিনিধি দল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এদিকে বাংলাদেশ সফরে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের আগে স্বাগতিক দেশে সফরকারী দেশের নিরাপত্তা প্রতিনিধি দল যাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু সম্প্রতি সারা বিশ্বে সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তা ইস্যু স্পর্শকাতর হয়ে ওঠায় অক্টোবরে বাংলাদেশ ও ইংল্যান্ডের সিরিজটিতে নিরাপত্তার ব্যাপারটি পাচ্ছে বেশ গুরুত্ব। সেই ধারাবাহিকতায় ইসিবির 3 সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে বৈঠকের পর সিরিজের মূল ভেন্যু শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও প্র্যাকটিস ভেন্যু পরিদর্শন করে ইংলিশ দলটি। পরে সাংবাদিকদের তারা জানান, ইসিবিতে প্রতিবেদন জমা দেওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যে কোনো সিরিজের আগে নিয়মিত অংশ হিসেবে আমাদের এই সফর। আর নিরাপত্তার ব্যাপারে গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে আমাদের। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও বিসিবির সার্বিক আন্তরিকতার জন্য আমরা কৃতজ্ঞ। তবে এখনো কোনো মন্তব্য নয়, কারণ পরিদর্শন শেষে ইসিবিতে প্রতিবেদন জমা দেব, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে দারুণ ব্যস্ত সময় পার করেছে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। এদিন বিকেলে বৈঠকে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। দেশের বাইরে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে উপস্থিত না থাকলেও সিনিয়র সচিব জানান, ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পুরো সিরিজের সার্বিক নিরাপত্তার ব্যাপারে তুষ্ট করতে পেরেছেন। তারা আমাদের গৃহীত ব্যবস্থা এবং পরিকল্পনার ব্যাপারে আস্থা পোষণ করেছে। আমরা আশা করছি যে যেই ম্যাচগুলো হবে আমাদের বাংলাদেশে, আমরা এই আশ্বাস সরকারের তরফ থেকে তাদেরকে দিয়েছি যে এই সময় আমরা সকল নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখব। শুক্রবার চট্টগ্রামে ম্যাচ ও প্র্যাকটিস ভেন্যু পরিদর্শন শেষে ওই দিন রাতেই দেশে ফিরবে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলটি।
হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। রিও অলিম্পিকের খবর। পুরুষদের 200 মিটার স্প্রিন্টের ফাইনাল নিশ্চিত করেছেন উসাইন বোল্ট। 19.78 সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়ে ফাইনালে ওঠেন জামাইকান এই গতিমানব। তবে সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন জাস্টিন গ্যাটলিন এবং ইয়োহান ব্লেক। এদিকে নারীদের 200 মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছেন উসাইন বোল্টের স্বদেশী এলাইনি থম্পসন। আর 100 মিটার হার্ডলসে পদক গেছে যুক্তরাষ্ট্রের ব্রিয়ান্না রলিন্সের ঘরে। মাইকেল ফেলপসের বিদায়ের পর এই মুহূর্তে রিও সবচেয়ে বড় আকর্ষণ কে? এমন প্রশ্নে বিশ্বের অগণিত ক্রীড়া ভক্ত সমস্বরে যার নামটি উচ্চারণ করবেন তিনি হলেন উসাইন বোল্ট। আর তাই এই স্প্রিন্টারের ট্র্যাকে নামাদের কথা, হোক সেটা ফাইনাল কিংবা সেমির লড়াই। কথায় বলে বোল্ট যখন দৌড়ান বাকিরা তখন নাকি লড়েন দ্বিতীয় আর তৃতীয় স্থানের জন্য। তৃতীয় সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 74.70%। জিপিএ 5 পেয়েছে 58,276 জন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশের শিক্ষার্থীরা। মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, বর্তমান সরকারি শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। আগামী 3 মাসের মধ্যে গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত এনার্জি রেগুলেটরি কমিশনের। অযৌক্তিক দাবি করে স্থগিতের আহ্বান ক্যাবের। রাজধানী পলিটেকনিক শিক্ষার্থী আফসানা হত্যার বিচার দাবিতে সোচ্চার সহপাঠী ও স্বজনরা। ঘটনা ধামাচাপা দিতে হুমকি পাওয়ার অভিযোগ পরিবারের। এবং অনলাইনে নিবন্ধনের কারণেই এবছর হজ ফ্লাইট নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে দাবি বিমানমন্ত্রী। শনিবার থেকে যাত্রী সংকটে আর কোনো ফ্লাইট বাতিল হবে না বলে আশ্বাস। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *প্রেসিডেন্ট লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।